দাফনের পরদিনে বেগম জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা। শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র সুসংহত হওয়ার আশা। আমরা তার শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশসত্ত্ব এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে। তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন। গুলশান কার্যালয়ে গিয়ে তারেক রহমানকে সহমর্মিতা জানালেন জামায়াত আমির। গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে একসঙ্গে কাজ করার ঘোষণা। নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব। দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর জানাতে খেলার সময় যুক্ত হবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানাতে আপনাদের সঙ্গে থাকবো আমি তাজিন খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর ইতিবাচক, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সম্পর্কে টানাপোড়েন কমবে কিনা ছেড়ে দিলেন সময়ের ওপর। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিনে নতুন বই পেল কোমলমতি শিক্ষার্থীরা। বেড়েছে কাগজের মান। 15 জানুয়ারির মধ্যে সবার হাতে পৌঁছে দেওয়ার আশা। মোবাইল নিবন্ধন সিস্টেম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর। বিশৃঙ্খলার অভিযোগে আটক 28। হ্যান্ডসেট আমদানিতে শুল্ক কমালো সরকার। ভালো স্কুলগুলির আশেপাশে ভাড়া অনেক বেশি। নতুন বছরে আমার বেতন বাড়ায়নি, কিন্তু বাসা ভাড়া ঠিকই বাড়িয়েছে আর কি। বললাম যে আমাদের তো ইনকাম সোর্স কম, বললো যদি সম্ভব হয় থাকবেন, না হলে চলে যাবেন। বছর ঘুরতে বাড়ি ভাড়া বাড়ানোর হিড়িক। সুযোগ সুবিধার অজুহাতে বেড়েছে 3000 টাকা পর্যন্ত। হিমশিম অবস্থা ভাড়াটিয়ার। সুনির্দিষ্ট নীতিমালা তৈরির তাগিদ। এবং অবশেষে টাকা তুলতে পারছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। প্রথম পর্যায়ে মিলছে সর্বোচ্চ 2 লাখ টাকা। রেমিটেন্সের অর্থ পরিশোধ ও বাণিজ্য লেনদেনও শুরু। সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়াকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। দলের নেতারা বলছেন, বেগম জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা তা জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে। তাদের আশা, তারেক রহমানের নেতৃত্বে সুসংহত হবে দেশের গণতন্ত্র। শোকাবহ পরিবেশ বিএনপির গুলশান ও নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। কার্যালয়ে অর্ধনমিত ছিল দলীয় পতাকা, টাঙানো হয়েছে কালো পতাকা। দিনভর চলে দোয়া মাহফিল। দুই কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোক বইয়ে স্বাক্ষর করেছেন কয়েকটি দেশের প্রতিনিধিরাও। এ সময় বেগম জিয়ার ত্যাগ, রাষ্ট্র পরিচালনায় নানা সাফল্যের স্মৃতিচারণ করেন তারা। বাংলাদেশের বেসরকারি খাত আজকে যেখানে দাঁড়িয়ে আছে, এটা কখনোই সম্ভব হতো না যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এটা বেসরকারি খাতকে সামনে এগিয়ে না দিত। উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ভ্যাট ইম্পোজ করলেন। আজকে দেখছেন জাতীয় রাজস্ব আয়ের প্রধান উৎসই হচ্ছে কিন্তু ভ্যাট। সে যে মা মাটি মানুষের প্রতি যে ওয়াদা রক্ষা করেছে, সেখান থেকে আমাদের সকলের শিখবার আছে। তার মধ্যে অনুকরণীয় অনেক বিষয় ছিল, তার মধ্যে শিক্ষণীয় অনেক বিষয় ছিল। আগামীতে যিনি নেতৃত্ব দিবেন তার শরীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্ব এবং দেশনেত্রী খালেদা জিয়ার রক্ত আছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়ার প্রতি মানুষের ভালোবাসা শক্তিশালী করবে দলকে। তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সুসংহত হবে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশসত্ত্ব এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি
কাজ করবেন। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুখকে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। বেগম জিয়ার মৃত্যুতে তার মনোনয়ন নেয়া 3টি আসনে দলের বিকল্প প্রার্থী থাকায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না জানিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশের পক্ষের দল বিএনপিকে জনগণ বিজয়ী করবে বলেও প্রত্যাশা করেন বিএনপির শীর্ষ নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশে সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন তিনি। শোক বইয়ে স্বাক্ষর করেন জামায়াত আমির। এর আগে বিকেল 4:30টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে আসেন। এরপরেই তারেক রহমানকে সহমর্মিতা জানাতে গুলশান কার্যালয়ে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা গুলশান কার্যালয়ে এসে তারেক রহমানকে সহমর্মিতা জানান। পাঁচটা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। দাফনের পরদিনও আপসহীন অভিভাবক বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ভিড় করেন সর্বস্তরের মানুষ, জানান ফুলেল শ্রদ্ধা। তার মহাপ্রয়াণে শোকে মুহ্যমান বাংলাদেশ। দেশনেত্রীর কবর জিয়ারত এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন আগরতলা। বেগম জিয়ার আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় বিএনপি নেতা কর্মীদের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানের বাইরে আসতে থাকেন সাধারণ মানুষ। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা আর দোয়া করতে এসে রাষ্ট্রীয় নিয়মে অপেক্ষা করতে হয় তাদের। বৃহস্পতিবার সকাল 11টার দিকে খুলে দেয়া হয় লেক রোডের পূর্ব এবং পশ্চিম প্রান্ত। সাধারণ মানুষ ছুটতে শুরু করেন গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন নেত্রীর সমাধির দিকে। দুপুর 12টা নাগাদ পুরো উদ্যান খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। নানা শ্রেণী পেশা আর বয়সের মানুষ জড়ো হন বেগম খালেদা জিয়ার সমাধির কাছে, শ্রদ্ধা জানান ফুল দিয়ে। কেউ এসেছেন একা, কেউ বা পরিবার সহ। দলগতভাবে করেন দোয়া আর মোনাজাত, কেউ বা প্রার্থনা করেন একাই। ওনার জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, জান্নাতের উচ্চ মর্যাদা আল্লাহ দান করে। ছোটকাল থেকে তার ভালো লাগতো, কাছে আসছি ঢাকায় এর জন্য সুযোগে দেখার জন্য। সমাধির এক পাশেই তার আত্মার মাগফিরাত কামনায় চলে কোরআন তেলাওয়াত। একবার এসে ঘুরে গেছি, আমাদের তো দাফন তো আমরা করতে পারি নাই, সেটা একটা মনে কষ্ট। 41 দিন যাবত আমরা কোরআন তেলাওয়াত করার জন্য আমরা প্রতিদিন এখানে আসব। ওনার যদি জীবনকে আমরা দেখি একটা মহাকালের সাথে তুলনা করা যায়, এটা মহাকালের সমাপ্তি ঘটলো আর কি। সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দেশের রাজনীতিতে বেগম জিয়ার অবদান নিয়ে স্মৃতিচারণ করেন বিএনপি নেতারা। ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মধ্যে ওনাকে দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বর সাথে কখনো আপোষ করেন। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। 2025-এর শেষ সূর্যাস্তের সঙ্গে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ চিরবিদায় জানায় 4 দশকের বেশি সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিচল থাকা বিএনপি নেত্রীকে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঝটিকা ঢাকা সফরকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা বিশেষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার আহ্বান তার। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দিল্লির ঢাকার সম্পর্কে টানাপোড়েনে এর কোনো প্রভাব পড়বে কিনা তা সময়ই বলে দেবে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকায় ছুটে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জাতীয় সংসদ ভবনে বেগম জিয়ার জানাজার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে নরেন্দ্র মোদীর শোক বার্তা তুলে দেন, সমবেদনা জানান জিয়া পরিবারকে।
এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার। এই সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা বিশেষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার আহ্বান জানান তিনি। এটাকে ওই ঠিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তারপরে আপনার রাজনীতি, সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশে তো বটেই, আসলে প্রতিবেশী দেশগুলোতে তার এক ধরনের ইমেজ আছে যথেষ্ট পজিটিভ। তার যে আন্তঃশিক্ষায় সবাই প্রতিনিধিত্ব করবেন, অংশগ্রহণ করবেন, এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু উনি পুরো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন এবং তারপরে তার ফেরত চলে গেছে। এটা আমি মনে করি যে এটা একটা ভালো চেষ্টা। তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে সেটাতে আসলে রাজনীতি ছিল না। সাম্প্রতিক সময়ে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে টানাপোড়েন কমবে কিনা এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, তা সময়ই বলে দেবে। এটার উত্তর আপনাদেরকে আগামীতে খুঁজতে হবে, আগামী দিনগুলিতে আপনারা দেখবেন যে কিরকম। এদিকে বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে গিয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এ সময় তিনি মিশনে সংরক্ষিত শোক বইয়ে লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা। আরও লেখেন, ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিনেই নতুন বই পেল কোমলমতি শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন স্কুলে বই হাতে পায় শিক্ষার্থীরা। রাষ্ট্রীয় শোকের কারণে আনুষ্ঠানিকতা না থাকলেও বই পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা। এবার বইয়ের মান আগের বছরের তুলনায় ভালো বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। নতুন বছরের সকালে হাতে নতুন বই, আনন্দটা তাই ঢের বেশি। রাষ্ট্রীয় শোকের কারণে উৎসবের আনুষ্ঠানিকতা না থাকলেও শিশুদের চোখে মুখে প্রাপ্তির প্রতিচ্ছবি। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিভিন্ন স্কুলে বিতরণ করা হয় বিনামূল্যের পাঠ্য বই। এক বছর পর আবারও নতুন বইয়ের দেখা পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা। আমার এই বই পেয়ে অনেক ভালো লাগছে, নতুন বই পড়তে অনেক মজা লাগে। নতুন বছরে নতুন বই পেয়ে আমার অনেক ভালো লাগছে, তাও আবার নতুন স্কুলে। আমি ক্লাস 3-তে উঠলাম। আমি চাই পড়াশোনা করে দেশের সেবা করতে। আমাদের স্কুলটা পুরো নতুন, আমি নতুন বই পেয়েছি আর স্যার আমাদেরকে নতুন বই দিয়েছে। আমার ভবিষ্যতে পুলিশ হওয়ার স্বপ্ন, আমার বই পেয়ে অনেক ভালো লাগছে। রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে পালন করা হয় 1 মিনিটের নীরবতা। পরে উপদেষ্টা জানান, এবার প্রথম দিনেই প্রাথমিকের 100% বই পেয়েছে শিক্ষার্থীরা, আর বইয়ের মানও আগের বছরের চেয়ে ভালো। জানুয়ারির প্রথম তারিখে বাংলাদেশের প্রতিটি স্কুলে প্রাথমিক শিক্ষার্থীদের 100% বই বিতরণ করতে পারছি। এগুলোর মান নিশ্চিতভাবেই ভালো, খালি চোখেই ধরা পড়বে সেটা। ফলে এটা একটা, আমি মনে করি বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ অর্জন। এদিকে মাধ্যমিকের 60% বই ছাপার কাজ শেষ হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 15 জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে 100% পাঠ্যপুস্তক পৌঁছে দেবে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং এই তথ্য জানায় প্রেস উইং। প্রেস সচিব জানিয়েছেন, গণভোট নিয়ে ভোটারদের উৎসাহী করতে সরকার প্রচারণা চালাচ্ছে। জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শেষ হয়ে চলছে যাচাই বাছাই। নির্বাচন গ্রহণযোগ্য করতে সরকার সারা দেশে প্রচারণা চালাচ্ছে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আবারও সুষ্ঠু নির্বাচনের প্রত্যয় জানান। বলেন, ভোট গ্রহণে প্রবাসীদের অন্তর্ভুক্তিকরণ এ সরকারের একটি ভালো উদ্যোগ। 12 তারিখে দেশ একটি ফ্রি, ফেয়ার, পিসফুল এবং ফেস্টিভ ইলেকশন পাবে এবং গণভোটেও সেটা, এবং আমরা মনে করছি যে খুবই রেকর্ড পরিমাণ টার্ন আউট থাকবে। ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার জানাজা প্রসঙ্গে কথা বলেন প্রেস সচিব। বলেন, বেগম জিয়ার জানাজায় জমায়েত নিয়ে অভিভূত বিদেশি অতিথিরা। প্রফেসর ইউনূস বলেছেন যে সার্কের স্পিরিট ইজ অ্যালাইভ। যারা ফরেন ডিগনিটারি এসছেন তারা ওভারওয়েলম হয়ে গিয়েছেন। তারা বারবার বলেছেন
এত বিশাল ফিউনারাল ওনারা দেখেননি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, বছরের প্রথম দিনেই ৮৩% পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। গত 5 বছরে কখনোই মার্চের আগে সম্পূর্ণ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি। সরকার এবার আশা করছে যে 15 জানুয়ারির মধ্যে এই কাজটা সম্পন্ন করা যাবে। জুলাই শহীদ 8 জনের লাশ শনাক্ত করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের জাহাজ ও কন্টেইনার হ্যান্ডেলিং বেড়েছে। ধূমপান বিরোধী আইন সংশোধন করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তারা কিভাবে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ এশীয় ঐক্য আর সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় অবস্থানরত সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বুধবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এই সময় বেগম খালেদা জিয়ার জানাজায় আঞ্চলিক নেতাদের উপস্থিতিকে তিনি দক্ষিণ এশীয় সংহতির প্রতীক হিসেবে উল্লেখ করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, আগামী 12 ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। মোবাইল ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে হ্যান্ডসেট আমদানিতে শুল্ক হার কমালো সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, 61% থেকে শুল্ক হার নামানো হয়েছে 43.4%। এরপরও NEIR সিস্টেম স্থগিতের দাবিতে বিটিআরসি ভবনে হামলা চালিয়েছে মোবাইল ব্যবসায়ীরা। আর এই ঘটনায় 28 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। করফাঁকি রোধের পাশাপাশি নিম্নমানের ফোন দেশে ঢোকা বন্ধ করতে নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার থেকে হ্যান্ডসেট নিবন্ধন বা NEIR সিস্টেম চালু করেছে সরকার। একই সঙ্গে বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে উৎসাহিত করতে কমিয়েছে শুল্ক হারও। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় হ্যান্ডসেট আমদানিতে কাস্টমস ডিউটি 25% থেকে কমিয়ে 10% নামানো হয়। এতে আমদানি শুল্ক, অগ্রিম কর ও ভ্যাটের পরিমাণ নামে 43.43%, যা আগে ছিল 61.8%। এমনভাবে ট্যাক্স ইনসিডেন্সটা রাখা হয়েছে যাতে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংও এর জন্য এনকারেজ ফিল করে, আবার যারা ইম্পোর্ট করেন তারাও যাতে একদম ক্ষতিগ্রস্ত না হয়। সরকার শুল্কহার কমানোর পরও NEIR সিস্টেম স্থগিতের দাবিতে বৃহস্পতিবার বিটিআরসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন মোবাইল ব্যবসায়ীরা। এক পর্যায়ে ভবনে ইট পাথর নিক্ষেপ করা হয়। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় 28 জনকে গ্রেপ্তার করা হয়। যখন আসছে তখন শান্তিপূর্ণ অবস্থান ছিল, সবাই শান্তিপূর্ণ আছে। কারা কারা ছিল, মানে এখানে নেতৃত্ব দিয়েছে কারা? আমাদের সভাপতি সাহেব আছে, সভাপতি সাহেব আসছিল মোহাম্মদ আসলাম হোসেন। তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু ওনারা কোনো ধরনের বুঝ মানতেছিল না। তখন আমরা তাদেরকে ডিসপার্স করে দিই। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিটিআরসির ভবনের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নতুন বছরের শুরুতে ইচ্ছে মতো বাড়ি ভাড়া বাড়িয়েছেন বাড়িওয়ালারা। ক্যাবের তথ্য মতে গত 25 বছরে ঢাকায় বাড়ি ভাড়া বেড়েছে প্রায় 400%। অতিরিক্ত ভাড়া হিমশিম খাচ্ছেন ভাড়াটিয়ারা। নাইম হাসানের রিপোর্ট। রাজধানীর মিরপুরের বাসিন্দা আব্দুল আউয়াল 15,000 টাকা বেতনে চাকরি করেন তৈরি পোশাক কারখানায়। ছোট্ট একটি কক্ষে স্ত্রী সন্তান নিয়ে বসবাস। বেতন না বাড়লেও নতুন বছরে 1,000 টাকা ভাড়া বাড়ায় আয় ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না আউয়াল দম্পতি। বেতন মনে করেন যে 15,700, বাসা ভাড়ায় 5,000 টাকা জায়গা, বাড়িতে দেওয়ার লাগে না, মা বাপ আছে। মাত্র 72 স্কোয়ার ফিটের এই রুমটির ভাড়া 4,500 টাকা। এর মধ্যে বছর শেষ হওয়ার আগেই ভাড়া বৃদ্ধির নোটিশ। বাড়িওয়ালার সাফ কথা, পোষালে থাকো নয়তো বিদায় হও। পুরো রাজধানীতেই বছর শেষ হওয়ার আগেই ভাড়া বৃদ্ধির নোটিশ পেয়েছেন ভাড়াটিয়ারা, যা কার্যকর হবে বছরের প্রথম দিন থেকেই। বাড়িওয়ালা বলছে যে জানুয়ারি থেকে 2,000 টাকা ভাড়া বাড়াইতে হবে। বললাম যে আমাদের তো ইনকাম সোর্স কম, বললো যদি সম্ভব হয় থাকবেন, না হলে চলে যাবেন। নতুন বছরে আমার বেতন বাড়ে না, কিন্তু বাসা ভাড়া ঠিকই বাড়িয়েছে আর কি। মেট্রো রেল ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি এলাকায় 3,000 টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়েছেন বাড়ির মালিকরা।
বাড়ি ভাড়ার চাপে পরিবার নিয়ে একসঙ্গে থাকতে পারছেন না অনেকে। যে ইনকাম করি এটা দিয়ে তো শহরের লেখাপড়া ছেলে সন্তানদের আমি করাতে পারবো না। এই জন্য আমার বাচ্চারা আমি বাড়ি রেখে আছি। কেন বছর ঘুরলেই বাড়ি ভাড়া বাড়ান বাড়িওয়ালারা? গ্যাস, পানি, বিদ্যুৎ বিল এগুলা বৃদ্ধি পায়, এগুলা আমরা বাড়াই। ইচ্ছে মতো বাড়ি ভাড়া বৃদ্ধি ঠেকাতে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির তাগিদ আইনজীবীদের। এ নিয়ে উচ্চ আদালতেও রিট হয়েছে। কিসের ভিত্তিতে ভাড়া নির্ধারিত হবে? আমরা বলেছি একটি নীতিমালা করে দাও, যেই বাড়িটা যতগুলি ক্রাইটেরিয়া টাচ করে ওই অনুপাতের ভাড়া নির্ধারিত হবে। ক্যাবের তথ্য অনুযায়ী গত 25 বছরে ঢাকায় বাড়ি ভাড়া বেড়েছে প্রায় 400%। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। টাকা তুলতে পারছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। প্রথম পর্যায়ে মিলেছে সর্বোচ্চ 2 লাখ টাকা। 4 নভেম্বর পর্যন্ত গ্রাহকদের ব্যালেন্সের ওপর টাকা পরিশোধ করা হচ্ছে। ব্যাংকগুলো জানায় গ্রাহকদের সঙ্গে সঙ্গে রেমিটেন্সের টাকা পরিশোধ ও ব্যবসা বাণিজ্যের লেনদেনও শুরু করেছে ব্যাংকগুলো। বাচ্চাদের স্কুল ফি বা অ্যাডমিশন ফি, তো এই অ্যাডমিশন ফি, বই, খাতা, কলম এগুলো কিনতে আমার যথেষ্ট সহায়ক হবে। টাকা বহুল প্রত্যাশিত। বাসাবো থেকে আসা মোর্শেদ আলম এখন সন্তানের স্কুলের খরচ আর হাসপাতাল ওষুধপত্রের খরচ মেটাতে পারবেন এই স্বস্তি নিয়ে ঘরে ফেরা। দীর্ঘ সময়ের তথ্য যাচাই বাছাই শেষে টাকা নিয়ে ফিরলেন কাশেম সাহেবও। স্বস্তি এখন ব্যাংকটি সরকারের হাতে। টাকাটা তুললাম, আমি মোটামুটি সন্তুষ্ট। প্রায় 1.5 বছর পর টাকা পেতে শুরু করেছেন 5 ব্যাংকের আমানতকারীরা। একই দিনে পাল্টে ফেলা হলো 5 ব্যাংকের নাম। ঘোষণা করা স্কিম অনুযায়ী সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারছেন গ্রাহকরা। তবে তথ্য বিভ্রাটে না পাওয়ার অস্বস্তিও আছে। 2 লক্ষ টাকা আমার এলিজিবল ছিল, তো আমাকে 2 লক্ষ টাকা দেয় নাই। ওনারা বলতেছে 4 তারিখের আগে যেই টাকাটা ঢুকছে ওইটাই দিবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানান, আমানতের টাকা ফেরত দেওয়া ছাড়াও রেমিটেন্সের টাকা দেওয়া ও বাণিজ্যিক কার্যক্রম চলমান থাকছে ব্যাংকগুলোতে। এক্সপোর্ট, ইম্পোর্ট, গ্যারান্টি, বিনিয়োগ সব ধরনের ব্যবসা আমরা তাদেরকে কার্যক্রম চালু করছি। আমরা 2 লক্ষ টাকা দেওয়া শুরু করেছি। এর অর্থ হলো যে আস্থাটা ফিরিয়ে আনার জন্য প্রতিটা গ্রাহকের এগেইনস্টে টাকা উত্তোলনের সুযোগ পেয়েছে। বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে কিস্তিতে অর্থ পরিশোধ করা হবে। 2 লাখ টাকা তোলার পর বাকি অংশ নির্দিষ্ট ধাপে দেয়া হবে। স্থায়ী আমানত অর্থাৎ এফডিআর স্বয়ংক্রিয়ভাবে নবায়নের সুবিধা থাকছে এবং গুরুতর অসুস্থ আমানতকারীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ঘোষণায়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। মেট্রো রেলের নকশার ত্রুটি এবং নিম্নমানের বিয়ারিং প্যাড সহ 6টি কারণে পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফজল কবির খান। তবে দুর্ঘটনার পিছনে নাশকতার কোনো প্রমাণ মেলেনি। ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে মেট্রো রেলের বিয়ারিং প্যাড নিবিড় পর্যবেক্ষণে রাখার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপদেষ্টা। গত 26 অক্টোবর রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের 433 নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহত হন আবুল কালাম আজাদ নামে এক পথচারী। কয়েকদিনের ব্যবধানে 430 নম্বর পিলার থেকেও পড়ে যায় বিয়ারিং প্যাড। এ ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রৌফকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসা দুর্ঘটনার 6টি কারণ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, মেট্রো রেলের ওই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি, প্রচলিত মানের চেয়ে নিম্নমানের বিয়ারিং প্যাড ব্যবহার বুয়েটের ল্যাব পরীক্ষায় প্রমাণিত। বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয়মান হয়। ভায়া ডাক্তারের অ্যালাইনমেন্ট সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার ব্যবহার হয়নি। কমিটির অনুসন্ধানে মেট্রো রেলের এই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি থাকতে বলে প্রতীয়মান হয়েছে। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য কার্ভ অ্যালাইনমেন্ট সংশ্লিষ্ট স্থানে বিয়ারিং প্যাড যাতে সরে যেতে না পারে সেই জন্য যথাযথ কারিগরি ব্যবস্থা জরুরি ভিত্তিতে সন্নিবেশিত করতে হবে। এদিকে তদন্তে উঠে আসা ত্রুটিসমূহ আরও নিবিড় পর্যবেক্ষণ করার পর এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার কথা জানান কমিটির প্রধান ও বিশেষজ্ঞ সদস্যরা। ডিজাইনগুলো তৈরি করার পিছনে যাদের দায়িত্ব ছিল সেগুলো বের করে তারপরে আরো সুনির্দিষ্টভাবে এটা করা যেতে পারে। প্রতিবেদনটাকে বোর্ড সভায় বিস্তারিত উপস্থাপন করব। যদি কাউকে দোষী পাওয়া যায় তার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব। 10টা প্যারামিটার 2টাতে আমরা কি পেয়েছি, ডেভিয়েশন আছে,
আমরা এই বিষয়টা নিয়ে কাওয়াকিন কর্পোরেশন যারা এটা সাপ্লাই দিয়েছে জাপানের যে কোম্পানি তাদের সাথে কথা তারা আবার একটু ডিফার করে যে আমাদের ঠিক আছে, তারা চ্যালেঞ্জ জানিয়েছে। বিয়ারিং প্যাড খুলে পড়ে যাওয়ার কারণ নিশ্চিত করতে তৃতীয় পক্ষের মাধ্যমে আরও নিবিড় পর্যবেক্ষণ ও তদন্ত করার চিন্তা চলছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। দেশের বাইরে ল্যাবরেটরিতে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময় সুইজারল্যান্ডের রিসোর্টের একটি পানশালায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত 40 জন নিহতের তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আহত হয়েছেন 100-এরও বেশি মানুষ। তাদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। সংশ্লিষ্টরা বলছেন এটি কোনো হামলা নয়, তবে আগুনের কারণ জানতে চলছে তদন্ত। আনন্দ রূপ নিল বিষাদে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্রাস মন্টানার একটি জনপ্রিয় পানশালায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। হতাহত হন বহু মানুষ। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুসারে নতুন বছর উদযাপন করতে লে কনস্টেলেশন নামের ওই পানশালায় জড়ো হন বহু মানুষ। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভেতরে আটকা পড়েন অনেকে। পুলিশ জানায় এখনও সুনির্দিষ্ট মৃতের সংখ্যা নিশ্চিত করা যায়নি। আহতদের বেশিরভাগই মারাত্মক দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে মোতায়েন করা হয় 10টি হেলিকপ্টার, 40টি অ্যাম্বুলেন্স এবং 150 জন উদ্ধারকর্মী। স্থানীয় হাসপাতালের আইসিইউ পূর্ণ হয়ে যাওয়ায় রোগী অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে। একই সঙ্গে জারি করা হয়েছে নো ফ্লাই জোন। সংশ্লিষ্টরা বলছেন এটি কোনো হামলা নয়, তবে আগুনের কারণ জানতে তদন্ত চলছে। বিভিন্ন দেশের নাগরিকরা এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে তারা। এছাড়া নিহতদের শনাক্ত করতে সময় লাগবে বলেও জানানো হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।